Bismillah Rahman Rahim. Bangladesh team, ODI squad, Sri Lanka বিপক্ষে MD Mehdi Hasan Miraz, captain, Tanzir Hassan, Mohammad Parvez Hossein Imon, MD Naim Sheikh, Nazmul Hossain Shanto, Mohammad Tawhid Hridoy, Liton Kumar Das, Zakir Ali Anik, Mohammad Shamim Hussain, Mohammad Rishad Hussain, Mohammad Tanveer Islam, Mohammad Mustafizur Rahman, Tanzim Hassan Saqib, Taskin Ahmed, Nahid Rana এবং হাসান মাহমুদ এই 16 জনের স্কোয়াড। আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে নিতে পারি। অনেকদিন ধরে নাই রিকভার করছে, মানে তার ফুললি কি রিকভারিটা হয়েছে, তারপরে কি তার দেখেন তাকে আপনারা দেখছেন যে তিনি অনুশীলনে ফেরত এসেছেন এবং দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের কাছ থেকে, এবং একটা লোড ম্যানেজমেন্টের একটা হিসাব আছে, সেই হিসাব করে আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে তখন সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার সঙ্গেই, এবং সেই আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং T20 ফর্ম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য, হয়তো না। T20 দল এখনও ঘোষণা করা হয়নি, আমরা হয়তো এর আগে দেখেছেন হয়তো তাকে। তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয়, তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো আমরা আমাদের দলে যে 5 জন পেসগুলো রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল, তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও নজর রাখা হয়েছে, যাতে পেস বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয়। এখানে পাকিস্তান এবং তামিম আছে, এরা দুজন যদি 11-এ খেলে তাহলে তারা তো ব্যাকআপ প্লেয়ার হিসেবে গেল। দেখেন দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরেই 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। দুটো প্রশ্ন। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন, সে একটু ডিটেলই বলি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার ACL ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান।
তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে, সেখান থেকে রিকভার করে ফেরত আসেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে, সেখানে অনেকগুলো স্টিচ পরে, অনেকদিন বাইরে ছিলেন। এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি। যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল, যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে it should have recovered within a couple of days. He should have been available against UAE even. But unfortunately, এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি, বডি রেসপন্ড করেনি। তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি, বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিল আপের জন্য আরও যথেষ্ট সময় দরকার। তিনি এখন সুস্থ আছেন, প্র্যাকটিস করছেন। তিনি আমাদের একমাত্রই বলা যায় যে টপ 5-6-এর একজন, যিনি নাকি বলও করতে পারেন। তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনও হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স এনিমোর, আনফর্চুনেটলি। ইজ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি এই ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছে। এবং বিকল্প আজকে যে নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। তিনি তাকে কিছুটা বদলেছেন। আমার মনে হয় আপনারাও ফলো করেন, আপনারা সেই জিনিসটা দেখছেন। সো আমাদের এখন ওপেনিংয়ে 3 জন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো ক্যাপেবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে। অ্যান্ড সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না ওই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন। সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20-তেও। সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন। নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন। তিনি অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড়, স্পেশালি 6-7-এ আমার মনে হয়। তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি। এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো। চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারে আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে, আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। সো দ্যাট সাইমালটেনিয়াসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কান সফরে যেতে পারছেন না, তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন, যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য। এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না, তাদের জন্য একটা বড় অপরচুনিটির দরজা সেখানে খুলে গেছে।
একটা কথা সৈকত কিন্তু মানে ডোমেস্টিকে রান করি আপনি এই কথা বললেন যে কিশোর কুমার দাস 2000 নেক্সট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন তাকে একটা লং পারপাস সৈকত বা সোহাগ এদের আসলে ফিউচারটা কোথায় মানে কোন জায়গায়? আমি বলতে পারি যে সোহানের যদি ফিঙ্গার ইঞ্জুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম, বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন, এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারেন। আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায়, তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের। তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতে আরেকটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি। তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না, হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি20 থাকবে। তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে, স্পেশালি টি20, সেগুলোতে একটু গুছিয়ে নিতে চাই। আর মোসাদ্দেকের ব্যাপারটা, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে, এই টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি। নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন, বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন। মেবি নট ইন এ ফ্রন্ট লাইন, বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড হি উইল গেট সাম অপরচুনিটি, সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়, তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে, তার জন্য তাকে প্রস্তুত রাখা। এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো, কারণ কোনো একটা খেলোয়াড়কে অল অফ এ সাডেন নিয়ে গিয়ে মাঠে খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না। তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে, আপনারা জানেন, সেখানেও কিছু কম্পিটিটিভ ক্রিকেট হবে। তো আমাদের জন্য কিছু কিছু অপশনস আছে। তো কারণ ইনজুরির পরিমাণ যে হারে বাড়ছে, প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। এখন যে জিনিসটা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইক রেটের জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য। সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম অ্যান্ড পারভেজ ইমন। তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন হয়তো খেলতে পারেননি নাইম, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে তাকে জানানো হয়েছিল। তো সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন, প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন। এখন ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে। তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন, সো দ্যাট সবাই যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট দলের চাহিদা মোতাবেক আমরা শুরুতে যে ইন্টেন্সিটিতে ব্যাট করতে চাচ্ছি, আমাদের দলের শুরুটা পাওয়ার প্লের একটা ইস্যু আছে, সেটাকে যেন অ্যাড্রেস করতে পারেন। মোসাদ্দেক ছিলেন এই লাস্ট ওয়ানডে টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার, পাশাপাশি তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। তা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে অ্যাজ আ ব্যাকআপ আপনারা তাকে তৈরি করছেন। সো একজন টপ ক্রিকেটার আপনার দেশের সর্বোচ্চ ঘরোয়া টুর্নামেন্টের তিনি যখন হাইস্ট উইকেট টেকার হন, পাশাপাশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন, পারফর্ম করেন, তারপরে তিনি যদি সুযোগ না পান, এরকম অনেক ক্রিকেটারের সঙ্গে এটা ঘটেছে। আমি যদি রাকিবুল হাসানের কথা বলি, তিনি হাইস্ট উইকেট টেকার, 5 বছর ধরে তাকে শুধু এইচপিতে ক্যারি করা হচ্ছে, সো তার পারফরমেন্সেরও মূল্যায়নটা হচ্ছে না।
যারা এই ধরনের পারফর্মার নিয়মিত পারফর্ম করেন তারা যখন টানার সুযোগ না পান, এটা আসলে কতখানি তাদের জন্য কষ্টকর। দ্বিতীয়ত এই ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সটা আসলে মূল্যায়ন হচ্ছে না, এটার একটা প্রমাণ কিনা? আপনার কথার সরাসরি উত্তর দিতে চাই। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। এই জন্য তো দরজা খোলাই আছে, বাট সামবডি হ্যাজ টু প্রুভ। হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি, আমরা দেখছি। আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময়, যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না। ভাই দেখেন আমরা কি করি, তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। আই মিন ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইম অন আস। দ্যাট ইজ রিয়েলি হার্টিং। আই মিন এই ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতেই এগোতে হবে, সমালোচনা অবশ্যই করতে হবে, কাউকে ছাড় দিয়ে দেওয়া উচিত না। বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই, সবাই না অনেকেই বলে ফেলেন। আর আপনার সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল কি, রাকিবুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি হ্যাজ এজ উইথ হিম, তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে। তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না। যদি গত এক বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন, তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয়, তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন, আমরা সেটাই চাচ্ছি। এবং এইচপিতে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এইচপি ট্রেনিং করেনি। স্পেশালি বোলিং কোচটা, স্পিনিং কোচ আমি বলবো যে এই এবার অনেক শক্ত ভালো আশাদ খান আছেন পাকিস্তানের। এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন, এবং তার সঙ্গে আরও কিছুদিন থাকতে পারলে সেটা আরও তিনি ঝালাই করে নিতে পারবেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইচপিতে রাখা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাকিবুলই একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন ক্রিকেট ফলোয়ারদের। লাস্ট টু কোয়েশ্চেন। Razak is also here. I can ask some question to Razak as well. আপনি যেটা বললেন নাইম শেখকে নিয়ে কোশ্চেন, আপনি বলেন ইনটেন্ট চেঞ্জ হয়েছে। ইনটেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনি যদি নেক্সট আপনি এই টিমের ম্যাচগুলোকে সাধারণত কাউন্ট করে থাকি, তাহলে তিনি যেটা করেছেন ফার্স্ট ম্যাচে 18 রান করেছেন 20 বলে, পরের সেকেন্ড ম্যাচে তিনি 40 করেছেন 41 বলে, থার্ড ম্যাচে তিনি করেছেন 6 বলে 4। যদি তার ইনটেন্টটা যদি একটু দেখেন, সবসময় না মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছি, স্ট্যাটটা দেখা দরকার নেই। বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও। তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা, তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল। বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে। আপনার চোখে ভিন্ন কিছু হতে পারে, আই মিন এটা হইতেই পারে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে। তার পাশাপাশি আমাদের যে অপশন আছে সেই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বললাম যে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার দুটো জিনিস। সৌম্যর ব্যাপারে আপনারা কথা বলেছেন যে উই ওয়ান্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার হি শুড ব্যাট উইথ মোর ইন্টেন্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি এই মুহূর্তে, যে তিনি একটা ইনজুরির থেকে তার রিকভারির প্রসেস ওয়াজ ভেরি স্লো। সো আরেকটা টুর্নামেন্টে সেই জন্য তাকে আরেকটা অন্যতম কারণ বিবেচনায় রাখা হয়নি। সো তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাইম শেখই অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তার ব্যাটিংয়ের কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এবং নাইমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কারোর চোখে কিছু থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায়
যে ওই পজিশনটার জন্য নাইম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। বাট ডেফিনেটলি যখন আমরা দেখব যে যে ধারাবাহিকভাবে মাঠে ভালোভাবে আবার বিচরণ করছেন সৌম্য শেখ, মাঠ ভালো সৌম্য সরকার, সরি মাফ করবেন, সৌম্য সরকার, তো নিশ্চয়ই যে কথা আমি বললাম যে 2027কে লক্ষ্য রেখেই যে তিনি কিন্তু আমাদের মনে আছেন, আমাদের লিস্টে আছেন। তো কাজেই এখানে অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নাই। বাট প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন, ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট। সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে। মাঠে ফিল্ডিং করতে হবে 120 বল কিংবা একদিনের ম্যাচে 300 বল। সেই জায়গায় আপনি দেখেন যে মুশফিকুর রহিমের কথাই বলি, লাস্ট টেস্ট ম্যাচে তার রান আউটটা, দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট থ্রো, ব্রিলিয়েন্ট অ্যাজিলিটি ইজ ভেরি মাচ নিডেড ফর এভরি ওয়ান। আমি ইন জেনারেল বলতেছি না, প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কারোর দলে বাদ পড়ে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে, তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে দিতে পারে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্য ফিল্ডিং কোচ কত ইম্পর্টেন্ট। আপনারা ফিল্ডিং কোচ না থাকলে বলেন যে দলের সঙ্গে কেন ফিল্ডিং কোচ নেই। সো দ্যাট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং। সো আই থিঙ্ক অনেক বেশি কথা বলে ফেললাম বোধ হয়। আমার প্রশ্নটা যে কেউ অ্যান্সার করতে পারেন। ভাই লাস্ট এনসিএলে গিয়েছিলেন কক্সবাজার খুলনার ম্যাচ থেকে। তো আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। এনামুল হক বিজয়ের ক্ষেত্রে জিনিসটা কি হয়? আপনি নাইম শেখকে দলে নিলেন ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স, যখন বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়াতে অনেক রান করে ন্যাশনাল টিমে আসে রান করতে পারে না, সেক্ষেত্রে আপনার নির্বাচনটা কতখানি হতাশন বা আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায় বিজয়ের মতো ক্রিকেটারদের জন্য? রাজ্জাক বলো, বললাম তারপর আমি আবার অ্যাড করবো। এটা তো হতাশাজনকই, মানে একটা প্লেয়ারকে আমরা যাকেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু, যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের এরকম একটা মিস হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এইটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না, যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না। তাহলে আমরা কি দেখে নিব আসলে, কোন বেসিসে টিম করা হবে? তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যারা এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না, আমার কাছে প্রশ্ন আবার আছে যে মানে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে? না আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন, তো এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে। এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের, আমি মনে করি না, হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা হতে পারে, সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিভারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা আই মাস্ট সে দ্যাট, যে ক্যালিভারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যায়। আর যদি আপনি চিন্তা করেন যে আমি লেভেলে খেলেছি, ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার, আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে, এবং আমরাও চেষ্টা করব যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না বললেই না, রকিবুলের কথা যেটা বললেন, রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আর এটাও তো ঠিক না যে এক বছর হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসা, এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না হাইয়েস্ট উইকেট টেকার হয়নি এই বছরও। হাইয়েস্ট মানে 5 জনের মধ্যে এই বছর ছিল। আর লাস্টের 2-1 বছর ও ভালো করে, 6-7-এর মধ্যে থাকে সব সময়, এটা ঠিক। তো আমরা চাই যে ও যেন আরও ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। যেমন এরকম যে আজকে ভালো করছে কালকে নিয়ে আসলাম বাদ হয়ে গেল, এটা যেন না হয় আর কি সব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে। এই আর কি, থ্যাংক ইউ।
করে কারা নিয়ে আসছেন? যেটা আমি আতিফ, আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রিপোর্ট আমি দেখি, কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে। পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল। বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি। তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লঙ্গার ভার্সনে খেলেছেন। এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন, বলেছেন যে দুটো টেস্টের কথা হয়তো বলেছেন, বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবো বিজয় ইফ ইজ ফেইল, বাট ইভেন উইল কিপ হিম ইনটু দ্য সিস্টেম। এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে, এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট, বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কীভাবে তারা সাকসেসফুল হতে পারেন। এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে তিনি হচ্ছে মুখ্য মানুষ যে নাকি তার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারেন। সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না। সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে বাদ দিয়ে দেওয়ার মধ্যে আমরা নিই। আমরা চাইবো যে আমাদের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস আছে সেখানে তারা সবাই থাকবেন। রাকিবুল হচ্ছে 22-এও হাইস্ট উইকেট টেকার ছিল, তো 4 সিজনে 2বার হাইস্ট উইকেট টেকার মেবি গুড। যেটা হচ্ছে আপনারা দুজন নির্বাচন, ডু ইউ থিঙ্ক গুড ফর টেক এ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম? আমি যদি সিলেক্টর হতাম, যেহেতু তিনি কন্টিনিউয়াসলি 3 ফরম্যাটে ভালো করছেন এবং আমি 3 ফরম্যাটের খেলাই মাঠে থেকে দেখেছি, আমি জানি সিলেক্টররা প্রিমিয়ার লিগটা খুব বেশি দেখেননি, আমি দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে তিনি হয়তো। কেন মনে হলো দেখেনি? টিভিতে তো খেলা দেখাইছে, দেখেনি কেন? মাঠে একটা হয়তো বিকেএসপি মানে কি পার্থক্য আছে? মাঠে দেখলে আপনি হয়তো অনেক জায়গাটা বুঝতে পারেন যে ও কোন ফিল্ড প্লেসিংটা করেছেন, কি প্ল্যানটা নিয়েছেন, কোন ব্যাটসম্যানের এগেইনস্টে কি প্ল্যানটা নিয়েছেন। অনেক সময় বাতাসের একটা ব্যাপার থাকে, মাঠে থাকলে এটা বোঝা যায়, যেটা হয়তো টিভিতে ওরকম বোঝা যায় না। তো আমার কাছে এই কারণে মনে হয়েছে যে ঠিক এক্স্যাক্টলি লিপু ভাই কিন্তু এটা মেনশন করছে যে আপনাদের কাছে একরকম মনে হতে পারে, আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা এক্সপ্লেইন করেছি। আর আপনি ওই যে বললেন যে আপনি যদি সিলেক্টর হতেন ডেফিনেটলি আপনি হলে হয়তো আপনি নিতেন, আমরা হয়েছি আমরা আরও টাইম নিয়ে নিতে চাচ্ছি। উই আর ইমপ্রুভিং হিজ ব্যাটিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমাদের টিমে যে ঘাটতিটা আছে, টেইলে গিয়ে একটা ব্যাটিং সংকট আছে, সেই দিকটাও আমরা যথেষ্ট নজর দিচ্ছি। আমরা দেখেন আপনাদের কাছ থেকে প্রশ্ন আসেনি, এর আগে হয়তো একদিনের ক্রিকেটে নাসুম ছিল, এই সিরিজে কিন্তু নাসুম নাই, এখন পর্যন্ত আপনারা এটা মানে হয়তো খেয়াল করেননি। সো আমরা উই আর স্ট্রাগলিং, বাট আমরা এই তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে, ঠিক আছে? কারণ আমাদের এরপরে কিন্তু আর ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না। সো আমাদের যে কটা খেলোয়াড় আছে, স্পিনার আছে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে। এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য আমরা জানি আন্ডার-19 আমাদের খেলোয়াড় আছেন, বাট তাদের তো সময় দিতে হবে। সো দ্যাটস ইট।